আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা পর্যায় সারণীর লেকচার 2 নিয়ে আলোচনা করব এবং আজকের লেকচারে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি এটা দেখব এবং আমরা ক্রয়ী সূত্র, অষ্টক সূত্র এগুলা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা গ্রুপ ও পর্যায় নির্ণয় এটা দেখব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের পর্যায় নির্ণয় এটা দেখতে হবে। পর্যায় নির্ণয়, ঠিক আছে? মনে রাখবা সবসময় যে আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করব সেই মৌলটা, যদি এক্স্যাক্টলি সেই মৌলটা দেওয়া থাকে এবং আমাদের বলে দিল যে এই মৌলটার গ্রুপ কত এবং পর্যায় কত, প্রথম কাজ হবে আমাদের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তাইলে প্রথম কাজ আমাদের কি? 1 নাম্বার কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। ইলেকট্রন বিন্যাস, যারা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারো না, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করতে পারো না, তারা গত লেকচার দেখে ফেলবা, ঠিক আছে? অবশ্যই তোমরা তাহলে পারবা। আসো তাহলে ইলেকট্রন বিন্যাস 2 নাম্বার কাজ কি হবে? 2 নাম্বার কাজ সর্বশেষ শক্তি স্তর, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তর। এই সর্বশেষ শক্তি স্তরে কি লক্ষ্য করবা? সর্বশেষ শক্তি স্তরে n এর মান, n এর মান মানে এই জায়গায় n এর মান মানে n সমান সমান প্রধান শক্তি স্তর, ঠিক আছে? তার মানে ইলেকট্রন বিন্যাস করার পরে তার সর্বশেষ শক্তি স্তরে n এর মান যেটা হবে, অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যত হবে সেটা হবে তার পর্যায়, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা একটা সলভ করি। ধরো তোমাকে দেওয়া আছে সোডিয়াম। সোডিয়ামের কত বলো তো পারমাণবিক সংখ্যা? 11। তাইলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, তাই না? 2p6 এবং 3s1, তাই না? তাহলে দেখো তো আমার এই জায়গায় 3টা শক্তি স্তর আছে। তাহলে এই যে এটা একটা, এইটা একটা আর এটা একটা, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর, ঠিক আছে? এই সর্বশেষ শক্তি স্তরে কে কে আছে বলতো? এই সর্বশেষ শক্তি স্তরে এস আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে এস আছে, এরকম পি থাকতে পারে, ডি থাকতে পারে, ঠিক আছে? ওগুলো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা শিখবো। বাট দেখো এই সর্বশেষ শক্তি স্তরে এন এর মান কত? 3। এখানে এন এর মান কত? 3। তাহলে এটার পর্যায় কত? এর পর্যায় হচ্ছে 3। আসো আমরা আরো প্র্যাকটিস করি, চলো। ধরো তোমাকে বলছে যে জিঙ্ক, জিঙ্কের কত? 30, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে কত হলো? 10 10 20 এবং 3d কত? 10, তাই না? তাহলে সর্বশেষ শক্তি স্তর এখানে কত? এই যে তোমার 4s, তাই না? তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 4। তাহলে এটা কত হবে? পর্যায় কত হবে? এটার পর্যায় হবে 4। বুঝতে পারছো? তাহলে আশা করছি পর্যায় নির্ণয় আর কারো কোনো ঝামেলা নাই। প্রথমে ইলেকট্রন বিন্যাস এবং সর্বশেষ শক্তি স্তরে n এর ভ্যালুটাই হচ্ছে তার পর্যায়। ওকে, আসো এবার আমরা গ্রুপ নির্ণয় করি। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, ফাইন। এবার আমরা একটা গ্রুপ নির্ণয় শিখব। ওকে, এগুলা খুব ইজি, ভেরি ইজি। তাহলে এবার আমরা গ্রুপ নির্ণয় শিখব, ঠিক আছে? গ্রুপ নির্ণয় ভালোভাবে লক্ষ্য করো। 1 নাম্বার আমাদের 3টা নিয়ম শিখব। 1 নাম্বার নিয়ম, নিয়ম নাম্বার কত? 1, ঠিক আছে? যদি সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তাহলে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওইটার হচ্ছে গ্রুপ। ওকে, তাহলে নিয়ম নাম্বার 2, নিয়ম 2, ঠিক আছে? নিয়ম 2টা কেমন দেখো? সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে দেখো, সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল, s এবং p অরবিটাল থাকে, তবে s প্লাস p প্লাস 10, আমরা এটা করব s প্লাস p প্লাস 10, এটাই তাদের
গ্রুপ নম্বর। বুঝতে পারছো? তাহলে মনে রাখবা কিভাবে, দেখো যদি আমি একা একা থাকি, এস ফর সিজান, এস ফর কি সিজান, সিজান ভাইয়া যদি একা একা থাকে তাহলে ওর মাথার উপরে যতটা ইলেকট্রন ততই হচ্ছে তার গ্রুপ। ঠিক আছে? তাহলে যদি এস অরবিটালের মাথার উপরে মোট ইলেকট্রন সংখ্যা 2টা থাকে, অবশ্যই সর্বোচ্চ 2টা থাকতে পারে, যদি 1 থাকে তাহলে তার গ্রুপ 1, যদি 2 থাকে তাহলে তার গ্রুপ 2। এবার এস পি অর্থাৎ সিজান ভাইয়া পি ফর পাগল, এস ফর সিজান, পি ফর পাগল। সিজান ভাইয়া যদি পাগল হয়ে যায় তাহলে তাকে 10 টাকা দিন। বুঝতে পারছো? সিজান ভাইয়া যদি পাগল হয়ে যায় তাকে 10 টাকা দিন, তাহলে আমাদের কি হয়ে যাবে বলতো, গ্রুপ নির্ণয় হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে চলো আরো একটা নিয়ম শিখে ফেলি। ওকে, 3 নাম্বার নিয়ম 3। ঠিক আছে, নিয়ম 3 একটু দেখো। নিয়ম 3 এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস করছো, ইলেকট্রন বিন্যাস করার পরে যে সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালের আগে ডি অরবিটাল থাকলে আমাদের এস প্লাস ডি এটা করবো এবার। ঠিক আছে, যদি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকলে এবং ওর আগে কি থাকবে, ডি অরবিটাল থাকবে, তাহলে আমরা এস প্লাস ডি করে দিব, তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটাই গ্রুপ সংখ্যা, এটাই কি হয়ে যাবে গ্রুপ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে সলভ করি। চলো প্রথমে আমরা নিয়ম 1 দেখি। ধরো ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের কত 12, তাহলে 1s2 2s2 2p6 3s2। দেখো এখানে আমাদের কয়টা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর এবং এটা আরেকটা শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর কোনটা, এইটা, তাই না? এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে এখানে কয়টা অরবিটাল আছে, জাস্ট এস, একটা অরবিটাল আছে। এবং দেখো তো এই যে এস এর মাথার উপরে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। তাইলে এখানে গ্রুপ কত হবে, এখানে গ্রুপ 2 হবে। এটা কোন নিয়মে পড়ছে, এটা 1 নাম্বার নিয়মে পড়ছে, এই 1 নাম্বার নিয়মে পড়ছে। বুঝছো? এবার আসো 2 নাম্বার নিয়মে আমরা অক্সিজেন নিব। অক্সিজেনে কত, অক্সিজেনের 8, তাইলে 1s2 2s2 2p কত 4, তাই না? তাহলে দেখো তো এখানে এটা একটা অরবিটাল, সরি এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমার সর্বশেষ শক্তি স্তর। দেখো তো সর্বশেষ শক্তি স্তরে এসও আছে, পিও আছে, তাহলে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালও আছে এবং তার সাথে পি অরবিটালও আছে, তাই না? তাহলে এস অরবিটাল পি অরবিটাল দুইটাই আছে, 2টা অরবিটালই আছে। তাহলে যেহেতু এসও আছে এবং পিও আছে, তার সাথে 10 যোগ করে দাও। তাহলে সিজান ভাইয়া যদি পাগল হয়ে যায় তাহলে 10 যোগ করে দিবা। তাহলে দেখো এস অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, 2টা, এই যে 2, প্লাস পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, 4টা, তাহলে 4 প্লাস কত 10 সমান সমান কত হয় 16। এটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। বুঝতে পারছো? এটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এবার আসো আমরা নিয়ম নাম্বার 3 একটু লক্ষ্য করি। এইটা কোন নিয়মে গেল, এইটা গেল আমাদের নিয়ম 2। ঠিক আছে, এটা নিয়ম 2 এ গেল। এবার আসো নিয়ম 3 এ যাই। ধরো জিঙ্ক, আমরা আবার জিঙ্ক নিচ্ছি। জিঙ্কের কত 30, তাহলে 1s2 2s2 2p6 3s2 এবং কত 3p6 4s2 এবং 3d কত 10। ঠিক আছে, এই না, এইরকম না? তাহলে এটাকে যদি সুন্দর করে সাজায় তুমি লেখো তাহলে কত হবে বলো, এটাকে সুন্দর করে সাজায় লিখলে এইটাকে আগে নাও এইটাকে পরে নাও, তাহলে এটা এমন ভাবে লেখা যায় না যে 3d10 এবং 4s2। দেখো এই জায়গায় দেখো সর্বশেষ শক্তি স্তর কোনটা, এইটা, তাই না? তাহলে সর্বশেষ শক্তি স্তরের আগে যে সর্বশেষ শক্তি স্তরে কি আছে, এস অরবিটাল আছে এবং তার আগে কি আছে দেখো তো, এই যে ডি আছে না, দেখো তার আগে ডি অরবিটাল আছে। তাহলে আমি বলছিলাম যে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালের আগে ডি অরবিটাল যদি থাকে তাহলে এস প্লাস ডি করে দিলে ওইটাই তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এস অরবিটালে তোমার ইলেকট্রন কয়টা আছে, 2টা, তাহলে 2, আর এবং ডি অরবিটালে কয়টা আছে, 10টা, তাহলে 2 যোগ 10 সমান সমান 12। এই 12ই হচ্ছে তোমার জিঙ্কের গ্রুপ। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়বস্তু। তাহলে আমাকে বলো যে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা। আশা করব পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়ে তোমাদের কারো কোনো সমস্যা নাই। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের পর্যায় নির্ণয় গ্রুপ নির্ণয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবার আমরা অষ্টক তত্ত্ব এবং ক্রয়ী সূত্র এগুলা নিয়ে আলোচনা করব।
ওকে, এইবার আমরা দেখো আমরা ক্রয়ী সূত্র শিখবো এবং অষ্টক সূত্র শিখবো, ঠিক আছে। দেখো ক্রয়ী সূত্র এখানে বলছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। আচ্ছা, এই জায়গায় একটু লক্ষ্য করো, তাহলে সূত্রটা কেমন হবে যে দ্বিতীয় মৌলের ভর, ঠিক আছে, দ্বিতীয় মৌলের ভর সমান সমান প্রথম মৌলের ভর, প্রথম মৌলের ভর প্লাস, দেখো প্রথম মৌলের ভর প্লাস হচ্ছে তৃতীয় মৌলের ভর, অর্থাৎ তৃতীয় মৌলের ভর ডিভাইডেড বাই কত 2। দেখো আমরা এখানে ধরো এরকম নিলাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, ক্লোরিনের কত বলতো 35.5, ব্রোমিনের কত 79.9, আর আয়োডিনের হচ্ছে 126 পয়েন্ট কত 9। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল বিষয়বস্তু। তাইলে বলতো আমরা যদি এটাকে এবং এটাকে যোগ করি, দিয়ে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এটার সমান অথবা কাছাকাছি কোনো মান পাবো। দেখি চলো করি, 35.5 যোগ 126.9 ডিভাইডেড বাই কত 2। তাহলে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো 35.5 আচ্ছা 35.5 প্লাস 126.9 ডিভাইডেড বাই 2 কত আসছে 81.2। দেখো 81.2, তাহলে এই মানটা এটার কাছাকাছি কোনো ভ্যালু না, এই মানটা এটার কাছাকাছি কোনো ভ্যালু, অবশ্যই একটা কাছাকাছি ভ্যালু আসছে। এটাই বলা হচ্ছে আমাদের ডোবেরাইনারের তোমার ক্রয়ী সূত্র। ওকে, এবার আসো অষ্টক সূত্রে। দেখো আমি এখানে সুন্দর একটা স্ট্রাকচার সাজাইছি এবং বলা হচ্ছে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, অবশ্যই কার ভিত্তিতে, পারমাণবিক ভরের ভিত্তিতে ছোট থেকে বড় তার সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার পরবর্তী অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। দেখো এই যে এখানে লিথিয়াম আছে না, এখানে লিথিয়াম, দেখো 8 নম্বরে কোন মৌল আছে, এই যে সোডিয়াম, ঠিক আছে। এর ধর্ম এবং এর ধর্ম মিলে যাবে। এখন ধর্ম বলতে কোনগুলা বোঝায়, হয় অধাতু, না হয় কি হবে ধাতু, ঠিক আছে, এগুলা তার ধর্ম। তাহলে লিথিয়াম কি বলতো একটা ধাতু, কারণ সে ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম কি ওয়ো ধাতু, কারণ সে ইলেকট্রন ত্যাগ করে। আবার দেখো এই যে বেরিলিয়াম কার সাথে, ম্যাগনেসিয়ামের সাথে মিলে যায়, ঠিক আছে, কারণ তাদের ধর্ম আছে। তাদের ধর্ম কি, তারা হচ্ছে ধাতু, ঠিক আছে, এবং তারা হচ্ছে ক্ষারীয় অথবা মিথক্ষার। তাহলে যার সাথে যার মিলে তার সাথে তার ধর্ম মিলবে প্রথমের সাথে আমার পরবর্তী 8 নাম্বারের, অর্থাৎ ওই মৌলটাকে ধরে 8 নাম্বার পর্যন্ত যে মৌলটা আছে ওইটার সাথে ওর ধর্মের মিলে যাবে। এটাই হচ্ছে অষ্টক সূত্র, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব, তোমরা মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।